আমন্ত্রণ ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন উপসংহারে। আপনাদের সঙ্গে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারে আমরা মুখোমুখি হতে চাই সেসব ব্যক্তিত্বের যাদের সারা জীবনের অবদানে ধন্য হয়েছে বাংলাদেশ। নিজ নিজ ক্ষেত্রে যারা এক একজন রোল মডেল, তরুণদের জন্য, দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যারা হতে পারেন অনুকরণীয় এবং অনুসরণীয়, সেসব স্বনামধন্য সুখ্যাতজনদের উপসংহারে আলোচনায় আজ আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ, আপনাকে স্বাগত জানাই স্টুডিওতে। আপনার সঙ্গে আলোচনা যাবার আগে দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি, ফেসবুক এবং ইউটিউবে আমাদের অনুষ্ঠানটি সরাসরি দেখতে চাইলে ব্রাউজ করুন টেলিভিশনে দেখানো পেজে। আগেই জানিয়েছি আমাদের সঙ্গে অতিথি হিসেবে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। স্থানীয় সরকার বিশেষজ্ঞ হিসেবেই আপনি বেশি পরিচিত, যদিও আপনি শিক্ষাবিদ হিসেবে বহুদিন কাজ করেছেন। রোড ম্যাপ তো ঘোষণা হয়ে গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন, এবং এটি নিয়ে নানা আলোচনা সমালোচনা। আজকেও কিছুক্ষণ আগে প্রধান শিরোনামে পড়ছিলাম যে এই রোড ম্যাপে অনেক ঘাটতি আছে বলছে। আপনার বিশ্লেষণ কি? আমার কাছে রোড ম্যাপটাকে এত যে গুরুত্ব দিয়ে এটাকে আমরা সমালোচনা করছি, এটা অত বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় না। কারণ এটা রোড ম্যাপ বলাতে এটা অনেক ভারিক্কি শব্দ ব্যবহার হয়ে গেছে। এটা আসলে হচ্ছে কর্মপরিকল্পনা। ইলেকশন কমিশনকে সামনে, ওই নির্বাচনকে সামনে রেখে তাদের তো একটা কর্মপরিকল্পনা করতে হবে। সে কর্মপরিকল্পনার মধ্যে কোন বিষয়টা হয়তো বেশি গুরুত্ব দিবেন, কোন বিষয়টা কম দিবেন, কোন বিষয়ে কী সময় নেবেন, সেই জন্য একটা কর্মপরিকল্পনা লাগবে। সেই হিসেবে তারা করেছেন এটা। কিন্তু নির্বাচনের যে কন্ট্রোভার্সি, সেটা তো রোড ম্যাপ নিয়ে না। আমি মনে করি রোড ম্যাপটা তাদের একটা করতেই হবে। কারণ তাদের কাজ করলে তারা কবে ভোটার লিস্ট সংশোধন করবেন, কবে নতুন ভোটারকে এনরোল করবেন এবং কবে এটা পাবলিশ করবেন, এগুলোর একটা রোড ম্যাপ তো থাকতে হবে। সুতরাং সেই দিক থেকে এটা ঠিক আছে। কিন্তু ওই যে কতগুলো কন্ট্রোভার্সিয়াল ইস্যু আছে, সেগুলো রিজলভ হওয়া দরকার। সেগুলো হয়তো রোড ম্যাপে থাকবে, কিন্তু এগুলো রিজলভ করার জন্য নতুন রোড ম্যাপ লাগবে। যদি রোড ম্যাপ শব্দটা উচ্চারণ করা হয়, আমি রোড ম্যাপ মনে করি এটা কর্মপরিকল্পনা হিসাবে আমি এটাকে নিলে এটা বেশি আপত্তির কিছু দেখি না। কারণ কর্মপরিকল্পনা অনুযায়ী তারা আগাবেন, তাদের তো আগাতে হবে। কিন্তু আলটিমেটলি ইলেকশনটা কীভাবে হবে, কোন পদ্ধতিতে হবে, কার আন্ডারে হবে, সেটা তো অন্য সিদ্ধান্ত। ইলেকশন কমিশনের সিদ্ধান্ত না এটা। কিন্তু মানে রোড ম্যাপ আপনি বলছেন কর্মপরিকল্পনা, এটাকে ছাপিয়ে ইভিএমটা খুব আলোচনায় চলে এসেছে। সেটাই বলছি আমি। বলি এখন আমরা ইভিএমটা নিয়ে অনেক বেশি আলোচনা করি, এবং আবার ইভিএম নিয়ে যে ধোঁয়াশাটা হচ্ছে, যেমন এখন দেখতে পাচ্ছি তিনটা আলোচনা এসছে। একটা হচ্ছে ইভিএম দিয়ে হবে নাকি ব্যালট পেপারে হবে, সেই নিয়ে পলিটিক্যাল পার্টির মধ্যে একটা বিভক্তি আছে, এবং কতজন পক্ষে কতজন বিপক্ষে, এটা একটা পত্রপত্রিকায় আমরা একটা নিউজ দেখেছিলাম সংখ্যা। কিন্তু এখন আবার দেখা যাচ্ছে সংখ্যা পরিবর্তন হয়েছে। তো এইটা আবার একটা নতুন কন্ট্রোভার্সি। মানে কন্ট্রোভার্সিগুলোর শাখা প্রশাখা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে, কিন্তু রিয়েল ইস্যুগুলো তো আমরা আলোচনা করছি না। আমি তো মনে করি যে ইভিএম আলোচনাটা অনেক ইজিয়ার আলোচনা। কেন ইজিয়ার? এটা একটা মেশিন। এই মেশিনে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটি যদি আইডেন্টিফাই করা হয়, অবশ্যই সেই ত্রুটি সংশোধন করা উচিত। আচ্ছা, তারপরও প্রশ্ন থাকে যে ইভিএমই নির্বাচন, একসময় প্রায় 78টা দেশ এটা গ্রহণ করে নির্বাচন করেছিল। এটা কমতে কমতে 14 থেকে 16-র মধ্যে এসছে, এখন অনেকে বাদ দিয়েছে। ভারতে নির্বাচন করছে ইভিএমে। তাদের নির্বাচন যে মেশিনটা, এটা প্রথম থেকে আমাদের মতোই ছিল। পরে অনেকে আপত্তি করার পরে কোর্টের নির্দেশে ওখানে ওই অডিটেবল পেপার ট্রেলটা যুক্ত করে নির্বাচনটা হচ্ছে। তা আমাদের এইখানে এই জিনিসটাতে কোনোই সংস্কার করব না, এটা দিয়েই করব, এরকম একটা গো আছে। এবং এইটা নিয়ে বোধহয় এইটা রিজলভ হচ্ছে না। আবার এটা নিয়ে আবার অনেকে একদম টলে ফেলে দেয়, না বাক্স দিয়ে নির্বাচনই করব না। আবার সব ক্ষমতাসীন দল বলছে না, সব ইভিএমে নির্বাচন হবে। তাহলে এই যে জিনিসটা, এটা ইম্পর্টেন্ট। কিন্তু ইলেকশনের এখন যে সমস্যা বাংলাদেশে, ইভিএম ইজ নট দ্যাট প্রবলেম। ইভিএম হচ্ছে 10% অফ দি প্রবলেম। কিন্তু আমরা ওখানে সব সময় দিচ্ছি, কিন্তু নির্বাচন অন্যান্য জিনিসগুলো নিয়ে আলোচনা হচ্ছে না। আর এমনিতে নির্বাচন ব্যবস্থার জন্য দীর্ঘমেয়াদী সংস্কার প্রয়োজন, সেটা নিয়ে কোনো আলোচনা নাই। এবং বিশেষ করে সংস্কারের মধ্যে আমি যদি বলবো, এটা আপনার এখানে কতটুকু সময় পাবো আমি জানি না, এগুলো আলোচনা হয় না কোনো সময়। এগুলো অনেক সময় আগে যখন আলোচনা হতো তখন কিছুটা মতামত পাওয়া যেত, এখন এসব আলোচনা হয় না। এখন তত্ত্বাবধায়ক সরকার, ইভিএম, এগুলো কিন্তু আলোচনার বিষয়। নির্বাচন ব্যবস্থার যে সংস্কার প্রয়োজন, সেগুলো নিয়ে খুব একটা আলোচনা হয় না। যেমন একটা নির্বাচন ব্যবস্থা সারা বিশ্বব্যাপী এখন সংস্কারের দিকে গেছে, এবং অনেকে এটা অ্যাডপ্ট করে নিচ্ছে, বেশিরভাগ দেশ অ্যাডপ্ট করে নিচ্ছে এটা। সেটা হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এবং আমাদের যে সিস্টেম, এটা হচ্ছে মেজরিটেরিয়ান সিস্টেম, যে পাস দি পোল, আপনি 100টা ভোটের মধ্যে 51টা পেলে আপনি জয়ী, 49টা পাওয়াটা পরাজিত, তার আর কোনো স্টেক নাই, তার আর কোনো সমস্যা, তার আর কোনো ওখানে প্রবেশাধিকার নাই। কিন্তু প্রফেশনাল রিপ্রেজেন্টেশনটা এখন দুনিয়াতে খুব পপুলার হয়ে যাচ্ছে সারা বিশ্বব্যাপী।
সেটা হচ্ছে এখানে কোনো ভোট, আমরা বলি না ভোট নষ্ট হয়ে গেছে, এখানে কোনো ভোট নষ্ট হয় না। এভরি ভোট কাউন্টস, প্রত্যেকটা ভোটে কাউন্ট হয়। যেহেতু প্রত্যেকটা ভোটের ওয়েটেজ অনুযায়ী কিন্তু সিট আসন বন্টন হয়, সেই হিসাবে হয় কি, যেমন ধরেন আমাদের দেশের ইলেকশন যদি দেখি, আমি ঐতিহাসিকভাবে আপনার এই অনুষ্ঠান আসার আগে আমি একটু চোখ বলে আসলাম যাতে করে একটু বলতে পারি একটু, কারণ এটা যেহেতু একক অনুষ্ঠান, এখানে অনেক কথা বলা যায়, জি অনেক কথা বলা যায় না অন্য সব অনুষ্ঠানে। যেমন 4টা ইলেকশনের আমি একটা উদাহরণ দিই। 1991 সনের ইলেকশন, 1996 সনের ইলেকশন। দেখেন 1991 সনের ইলেকশনে বিএনপি পেয়েছিল 30.81% ভোট, আওয়ামী লীগ পেয়েছিল 30.08% ভোট। দেখেন কত কাছাকাছি, ক্লোজ, কিন্তু সিটের ব্যবধান দেখেন আপনি। 30.81% ভোট পেয়ে বিএনপির আসন হয়ে গেছিল 140, আর আওয়ামী লীগের আসন হয়ে গেছিল 76। কত, 0.5% কম ভোটের ব্যবধানে। কারণ ওই সিস্টেমের মধ্যে হয়েছে কি, বিশেষ বিশেষ জায়গাতে বিশেষ ক্যান্ডিডেট বা পার্টি পাস করে ফেলেছে, অনেক বেশি ভোট পেয়ে, আবার সমান ভোট পেয়ে 1 ভোটে 5 ভোটে 10 ভোটে কয়েক হাজার ভোটে হেরে গেছে, তাদের আর কোনো খানা নেই, স্টেক নেই। তাহলে একই রকমভাবে দেখেন আপনি 1996 সনে কী হয়েছে, 33.61 ভোট শতাংশ ভোট পেয়েছে বিএনপি, তারা পেয়েছে 116টা আসন। আওয়ামী লীগ পেয়েছে 37.44, তারা পেয়েছে 146টা আসন। আবার জামাত ইসলামী পেয়েছে 8.61, তারা পেয়েছে 3টি আসন। জাতীয় পার্টি পেয়েছে 16.40, তারা পেয়েছে 32টা আসন। এখানে দেখেন ওই যে একটা জায়গাতে বেশি ভোট পেয়েছে আর একটা জায়গাতে সমান, এগুলো সেই জন্য এইগুলোর কারণেই এই আপনার প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ যদি হয় তাহলে একটা ডিফারেন্ট সিচুয়েশন হয়ে যায়। যেমন প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ, এটাকে আপনি সমানুপাতিক প্রতিনিধিত্ব, জি, এটাকে আপনি অনেকটা ইলেকটোরাল পদ্ধতির মতো কথা বলছেন, আমেরিকাতে যে পদ্ধতিতে হয়। এটা আমেরিকার এটা না, যেমন গত 11 তারিখ নির্বাচন শেষ হলো সুইডেনে। কী হলো, ওখানে যে পার্টি এখন ক্ষমতায় ছিল, যে জোট, তারা মাত্র 3টা কি 4টা আসন কম হয়েছে তাদের। আচ্ছা, কিন্তু ভোটের শতাংশটা কীরকম, সুইডিশ সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি তারা 28.26 ভোট পেয়েছে শতাংশ, তারা আসন পেয়েছে 349 আসন। তাদের যে পার্লামেন্ট, সেই পার্লামেন্টে 349 আসনের মধ্যে তারা 100 আসন পেয়েছে এই শতাংশ ভোট দিয়ে। এরকম করে 8টা পার্টির মধ্যে আসন বন্টন হয়েছে ভোটের শতাংশ অনুসারে। তাহলে এখানে একক মেজরিটি কারণেই তখন তাদেরকে একটা কোয়ালিশন করতে হয়। ঠিক সুইজারল্যান্ডও ঠিক ওই রকম একই ইলেকশন হয়। ওখানে আজকে বহু বছর ধরে, প্রায় 70 বছরের বেশি সময় ধরে 3টা দলের মধ্যে পাওয়ারটা শেয়ারিং হয়, এবং কোনো অপোজিশন আর ওই আমাদের দেশে যেমন করে একটা 2014 পরে অপোজিশন এবং পজিশন দুইটা মিলে সরকার করেছিল এক ধরনের, ঠিক ওই রকমের এক ধরনের সরকার থাকে। রাষ্ট্রপতি যিনি হন তিনি 2 বছর পর রোটেট করেন, 8 জনের একটা ক্যাবিনেট কাজ করে। এই সিস্টেমের সুবিধাটা হচ্ছে যে আমাদের দেশের মতো বিবাদমান দেশগুলোতে যে উইনার্স টেক অল যে সিস্টেম হয়, এবং মারপিট করে ভোট নিয়ে একজন 1 আসন 3 আসন বেশি পেয়েও সরকার গঠন করে, তারপরে বিভিন্ন ষড়যন্ত্র শুরু করে দেয়, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে থেমে যায়। কারণ প্রত্যেকটা ভোট কাউন্ট হয়, প্রত্যেকটা ভোটের অনুপাতে যত আসন হয়, ছোট দলগুলোও কিন্তু ওখানে কি একটা ভূমিকা পালন করতে পারে। কারণ ছোট দলের বড় নেতা হয়তো 3টা আসন পেয়ে যায়, তারা কিন্তু ওখানে গিয়ে একটা ম্যাটার হয়। তো এই জন্যেই এই সিস্টেমটার মধ্যে আমাদের মধ্যে সুইচ করার চিন্তা করা দরকার আছে এখন। এতে করে কয়েকটা জিনিস হবে। একটা হচ্ছে ভোটার পার্সেন্টেজ অনুযায়ী যখন আসন বন্টন হবে, তখন কিন্তু 3, 4টা 5টা পার্টি কিন্তু মোরলেস এটা ওই সংসদে কিন্তু প্রতিনিধিত্ব করবে, এবং সংসদটা ভাইব্রেন্ট হবে। আর এককভাবে একজনের ক্ষমতা নিয়ে যাওয়ার স্কোপটা কমে যাবে। পার্টির সংখ্যা এটার যৌক্তিক জায়গায় চলে আসবে। কারণ 4% যেমন জার্মানিতে 5% না পারলে তারা কোনো সিট পায় না। যে আসন বন্টনটা হয় কীরকম, একটা হয় যে আপনি মানুষ ভোট দেবে 2টা, কোনো দেশে 2টা দেয়, কোনো দেশে 1টা ভোট দেয়। একটা ভোট হচ্ছে সে পার্টিকে দিবে, পার্টি সিম্বলকে ভোট দিবে, কোনো প্রার্থীকে ভোট দিবে না। আর একটা সিস্টেমে হয় যে এখানে তারা প্রার্থীকেও দেয়, পার্টিকেও দেয়, 2টার মধ্যে এক ধরনের ব্যালেন্স হয়। কারণ রিজিওনাল ভেরিয়েশন আছে, রিজিওনাল ভিতরে আবার আসন বন্টন করা থাকে। ওখান থেকে পার্টি করে একটা লিস্ট প্রকাশ করা আগে, ইলেকশনের আগে লিস্ট প্রকাশ করে দেবে। 300টা আসনের লিস্ট কিন্তু প্রত্যেকটা পার্টি দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়ার পরে এইবার আপনি যত % ভোট পাবেন, তখন ওই 300টা থেকে প্রথম দিক থেকে আপনাকে নিতে হবে। কিন্তু যখন ওই প্রার্থীর সিলেকশনটাও থাকে, তখন ওই বেশি ভোট পাওয়া প্রার্থীরা ওয়েটেজ পায়,
সে হয়তো নামটা তার নিচে, কিন্তু সে তাকে এগিয়ে আসে। এইভাবে করে পার্টিকে আগে এটা করে ফেলতে হয়। তখন মানুষ ভোট দেওয়ার সময় করে কি, যে আমি পার্টিকে পছন্দ করি এটা, কিন্তু তার ক্যান্ডিডেট পছন্দ হচ্ছে না আমার, তখন কিন্তু ক্যান্ডিডেট আরেকজনকে ভোট দিয়ে ফেলে। আচ্ছা, হ্যাঁ, এরকম হতে পারে। সেই জন্য এই সিস্টেমটা কিন্তু অনেক বেশি সায়েন্টিফিক এবং এটা অনেক ক্যালকুলেশনের প্রয়োজন হয়। আবার কোনো কোনো জায়গায় করে কি, যেমন সুইজারল্যান্ডে, এই যে সুইডেনে যে ভোট হলো, তারা কিন্তু 359টা কিন্তু একদম প্রফেশনালি করছে না, তারা 310টা করছে, আর কটা রিজার্ভ আছে, এগুলো অ্যাডজাস্ট করবে। আবার বিভিন্ন ভোটের বিভিন্ন রকম পার্থক্য আছে, অ্যাডজাস্ট করবে। সেজন্য এটা ওয়ান অ্যান্ড দ্য অনলি সিস্টেম না, মেজরিটারিয়ানের মতো। এখানে কিন্তু ভেরিয়েশন করার স্কোপ আছে, এবং কত পার্সেন্ট হলে আপনি ভোট বাদ দিবেন সেটারও একটা স্কোপ আছে। সুতরাং আমাদের একটা রিফর্মের এজেন্ডা থাকা উচিত। আমাদের যেসব পলিটিক্যাল পার্টির ইলেকশন নিয়ে ভাবছেন, তারা তত্ত্বাবধায়ক অন্যান্য কথা এগুলো বলছেন, তার সাথে সাথে এই যে সিস্টেম আমাদের ইলেকশন হচ্ছে, সেই সিস্টেমটার পরিবর্তনের জন্য তাদের ভাবতে হবে। এটাকে আমরা এই সিস্টেমে থাকবো, নাকি আমরা এখনকার পৃথিবীর বিভিন্ন জায়গায় যে সিস্টেমগুলো আসছে এগুলো একটু স্টাডি করে এখানে একটা জায়গায় যাব। এটা একটা মানে আমার মনে হয় বিশাল সিদ্ধান্ত এই কারণে, কারণ হচ্ছে এগুলো আলোচনা করতে হবে একদম, মানে আলোচনার মধ্যেই নাই, এটা কোনো রাজনৈতিক দলের মধ্যেই নাই। আমাদের রাজনৈতিক দলগুলো হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক রাজনীতি, 2-3টা দল, 2টা থেকে 3টা দল ক্ষমতায় যাব, সবচেয়ে বেশি আসন নেব, তারপর হচ্ছে ক্ষমতা ভোগ করব বা উপভোগ করব, যাই বলি না কেন। এখন সেটা হচ্ছে যে ক্ষমতা যায় সে আর নানা কারিশমা করে কিন্তু আর ক্ষমতা ছাড়তে চায় না, মেজরিটি এনশিওর করতে চায়, একদম এনশিওর করতে চায় না। কিন্তু ওই যে তত্ত্বাবধায়ক হলেই, আপনি যেটা বারবার বললেন, তত্ত্বাবধায়ক হলেই সুষ্ঠু ভোট হবে বাংলাদেশে, এই ধারণাটা আমাদের কিছু পলিটিক্যাল পার্টির মধ্যে কিন্তু ঢুকে পড়েছে। এইটা বাদ দেওয়ার কোনো উপায় আছে মানে, নাকি যারা সরকারের থেকে বিগত কয়েকটি নির্বাচন করেছে তারা সেই জায়গাটায় আসতে পারেনি, বিশ্বাসযোগ্যতায় আসতে পারেনি, যে কারণে এই বিরোধিতা? এটা হচ্ছে কি, ওই নির্বাচনটা আমাদেরকে, প্রত্যেকটা দেশের তো একটা নিজস্ব অভিজ্ঞতা আছে। আমাদের অভিজ্ঞতা দেখা গেছে যে 96 থেকে 2008 পর্যন্ত যে ইলেকশনগুলো হয়েছে, সেই ইলেকশনগুলো মোরলেস ফেয়ার। এখানে ইলেকশনের প্রবলেম আছে, প্রবলেম থাকলেও এই ইলেকশনগুলো ফেয়ার। এর মধ্যে 3টা ইলেকশন তত্ত্বাবধায়কের অধীনে হয়েছে, সেজন্য আমরা তত্ত্বাবধায়কের দিকে ঝুঁকে পড়েছি। এটা বটে, এটা একটা সমাধান। কিন্তু আমি যে বললাম আরও অনেকগুলো বিষয় আমাদের এক্সপ্লোর করা দরকার। এর মধ্যে একটা হচ্ছে প্রফেশনাল রিপ্রেজেন্টেশন। এটা যদি আসে তাহলে কিন্তু একক পার্টি এককভাবে ক্ষমতা পাওয়ার স্কোপটা কমে যাবে, এবং ভোটের শেয়ারিংয়ের উপরে কিন্তু ইলেকশনের ফলাফলটা নির্ভর করবে। যেমন আমি যে বললাম আপনাকে, যে ধরেন আমাদের যে ইলেকশনাল সিস্টেমের মধ্যে এমনও হয়ে যাচ্ছে যে ভোট পেয়েছে অনেক বেশি, আসন পেয়েছে কম। এই যে দেখলেন, এটা হতো না কিন্তু, তাহলে একদম কাছাকাছি হয়ে যায়, নেক হয়ে গেছে না সুদেন, এবার 4টা সিটের ডিফারেন্স, তাহলে কিন্তু শাসনে ভারসাম্য আসে, একটা ভয় থাকে। কিন্তু এখন আমাদের এগুলো হচ্ছে না। আমরা কোনোভাবে যদি মেজরিটি এনশিওর করতে পারি, আমার সব দুনিয়া শেষ, আর বাকি সবাই মার কাট করে শেষ করে দাও। আরও কয়েকটা ছোটো ছোটো জিনিস আসছে যেগুলো আমাদের এখনও কিন্তু এটা করতে গেলে অনেক সাংবিধানিক পরিবর্তন দরকার আছে, অনেকের বিশেষ ছোট দলগুলো কেন এইসব বিষয়ে আগ্রহী হচ্ছে না, আমি সেটা বুঝতে পারছি না। ছোট দলগুলোতে স্টেক বাড়তো এতে করে, তারা তো কোনোদিন নির্বাচন করে আসতে পারছে না, যার ফলে লেজুর হয়ে যাচ্ছে একজনের। লেজুর হওয়া লাগতো না, তার আদর্শ নিয়ে সে কিন্তু দাঁড়িয়ে 4%, 5% ভোট পেয়ে কিন্তু আসন একটা পেত, এটা তারা যেতে পারছে না। আর 2-3টা জিনিস হচ্ছে ছোট জিনিস, যেগুলো ইলেকশন কমিশন করতে পারে। আমাদের যে আরপিওর 27, যেটা 27-এ ব্যালট, পোস্টাল ব্যালটের সিস্টেম আছে। কার জন্য আছে? শুধু যারা নির্বাচনে ডিউটি করবে তাদের জন্য। কিন্তু আমরা হোয়াই উই আর নট ওপেনিং দিস পোস্টাল ব্যালট সিস্টেম ফর আদার্স? কারণ আমি রেমিটেন্সে খুব আগ্রহী। রেমিটেন্সে আমাদের যারা বৈদেশিক শ্রমিক, তাদের টাকাটাতে আমার খুব আগ্রহ, কিন্তু তারা যে ভোটবিহীন আছে সেটা নিয়ে কিন্তু আমাদের কোনো চিন্তা নাই। প্রায় 1 কোটি মানুষ বাংলাদেশের ভোটার, তারা বাইরে আছে, তো তাদের তো একটা ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকতে পারে। তাহলে আমি পোস্টাল ব্যালটটাকে ইন্ট্রোডিউস করে দিলে তারা এম্বাসির মাধ্যমে ভোটটা দিতে পারতো। এটা তো আমার কঠিন কিন্তু কাজ না আজকালকার দুনিয়ায়। ঠিক আর একই রকমভাবে আমি একটা ছোট্ট স্টাডি করেছিলাম কুমিল্লার দুরা সিটি কর্পোরেশনকে নিয়ে, শুধু সীমিত একটা জায়গার মধ্যে করে দেখেছি যে আমার কাছে মনে হচ্ছে মিডল ক্লাস, আপার মিডল ক্লাস, তারা ভোট সেন্টারে যায় না ইচ্ছা করে। এই গ্যাঞ্জামের মধ্যে যেতে কেন যাবো? ভোট হইলে কি না হলে কি, আমার কি এসেছে, আমি যা পাওয়ার তা পাবোই, এরকম একটা ভাব। আরেকটা হচ্ছে যে কিছু লোক বাধ্য হয়ে পারে না, চাকরি করে ঢাকায়, তার বাড়ি হয়েছে অন্য জায়গায়, যেতে পারে না অনেক সময় বিভিন্ন কারণে। এখানে পোস্টাল ব্যালটিংটা কিন্তু অনেক কাজে লাগবে। পোস্টাল ব্যালট হলে এটা কিন্তু নির্বিঘ্নে তারা কিন্তু অনেক কম ইয়েতে ভোটটা দিবে, হ্যাসেল ছাড়া। তো এই জন্য পোস্টাল ব্যালট সিস্টেমটা ইন্ট্রোডিউস করতে গেলে ইলেকশন কমিশন কিন্তু এই প্রস্তাবটা আনতে পারে। ইলেকশন কমিশনের
ইভেন রুলের মধ্যেও এটা এনে এটা ভোটটা করানো যায়, এটা ইলেকশন কমিশন পোস্টাল ব্যালটিং সিস্টেমটা। অবশ্যই আমরা আলোচনা করবো, একটা বিরতির সময় হচ্ছে, বিরতি নিয়ে ফিরে আপনার সঙ্গে আলোচনা করছি। উপসংহারে এ পর্যায়ে নিচ্ছি একটা ছোট্ট বিরতি। দর্শক সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরেকবার। উপসংহারে আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল আহমেদ, আলোচনা করছিলাম রিফর্ম নিয়ে, আপনি কয়েকটা প্রস্তাবের কথা বলছেন। রিফর্ম হ্যাঁ হওয়া উচিত, আলোচনা হওয়া উচিত, আলোচনা কবে হবে এটা আমরা জানি না। এখন তত্ত্বাবধায়ক, ইভিএম, এই দুই আলোচনার মধ্যেই বেশি মারামারি হচ্ছে। বলা হচ্ছে যে যাই করি না কেন আমরা, আমাদের দেশের যে অবস্থা, এই রিফর্মগুলো অনেক দীর্ঘ একটা প্রক্রিয়ার ব্যাপার। যাই করি না কেন, যেই সরকারের হাতেই নির্বাচন করুক না কেন, রাজনৈতিক দল যদি সমর্থন না করে বা একজোট না হয়, তাহলে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে কোনোভাবেই সম্ভব না। সেটা কি আদৌ সম্ভব? মানে অকল্পনীয় না? নির্বাচনের 80% ডিপেন্ড করবে রাজনৈতিক দলগুলোর উপরে, অবশ্যই, বাকিটা ম্যানেজমেন্ট। কিন্তু এখন আমাদের এমন বিভক্তিটা এমন হয়ে গেছে, একজনে যা করবো আরেকজন তার উল্টো দিকে করবো। এখন বিশেষ করে দুটো নির্বাচনের অভিজ্ঞতাটা খুবই খারাপ হয়েছে। এখন যদি থার্ড টাইম আমরা ওখান থেকে বেরোতে না পারি, তাহলে কিন্তু এদেশের নির্বাচনের কোনো ফিউচার নেই, আর নির্বাচনী গণতন্ত্রের কোনো ফিউচার থাকবে না। সেজন্য এখন কি করতে হবে, এই জন্য খোলামেলা দলগুলোর মধ্যে আলোচনা দরকার, বড় দুই দলের মধ্যে। হচ্ছে না তো, মুখ দেখা দেখে তো বন্ধ প্রায়। এটা তো কোনো সিস্টেম হলো না, কারণ মুখ দেখা থেকেই করতে হবে। রাজনীতিতে পার্মানেন্ট শত্রুতা, পার্মানেন্ট মিত্রতা বলতে কিছু নাই। আর আপনি যে কথা বলছেন সব তো দেশের জন্য। এখন দেশের মানুষ কি ফিল করে, দেশের মানুষের সাথে কথা বলেন, খালি পার্টির সাথে কথা বলতে হবে না। আর পার্টির মধ্যে তো কোনো ডিসকাশন নেই। যেমন আমি জার্মানির ইলেকশনে দেখলাম যে ইলেকশন দিবেন, ভোট দিবেন, আপনি ভোটের নমিনেশন দিবেন, এটা কনস্টিটুয়েন্সি পার্টি আগে টোটাল সিক্রেট ব্যালটে আগে পার্টি ক্যান্ডিডেট ঠিক করে, তারপরে অন্য কথা আসবে। আমার তো পার্টির লেভেলে ওরা খালি রাস্তায় প্রতিহত করার জন্য রাজপথ দখল করার মধ্যে এটা খুব খুব ভালো জানে, কিন্তু কোনো ডেলিবারেশন ডিসকাশনস কি আছে? কোনো ডেলিবারেশন ডিসকাশনস নাই। এটা তো কোনো পলিটিক্যাল পার্টি হলো না, এটা একটা গ্যাং হলো, যারা রাস্তায় নামে খালি লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নামে, এটা যেই দলই নামুক, এটা কোনো পার্টির ক্যারেক্টার না। আর আন্দোলন যেটা বলে যে অমুকে আন্দোলন করতে পারে, অমুকে করতে পারে না, তার যে একটা মানদণ্ড তৈরি করা হয়েছে, কে কত বেশি ভয় দেখাতে পারে তার আন্দোলন তত শক্তিশালী, এটা কোনো আন্দোলন না তো, এটা তো একটা সন্ত্রাসবাদিতা। আন্দোলন হচ্ছে আমি পছন্দ করছি না আপনার, আমি প্রতিবাদ করছি। কেন প্রতিবাদ করছি? আমার যুক্তিগুলো লেখা আছে। আমি যদি একটা কালো পতাকা নিয়ে দাঁড়াই, আন্দোলন হয়ে গেল, এর বেশি তো আন্দোলন লাগে না। কিন্তু আমরা আন্দোলন বলতে বুঝি সমস্ত কিছু বন্ধ করে দিতে হবে, এটা বন্ধ করার শক্তি যারা আছে সে আন্দোলনের সফল। এটা কোনো আন্দোলন না। কিন্তু আমাদের যে মানুষের মধ্যেও তো এই ধারণাটা প্রচুর। এটা বলতে বলতে আমাদের মধ্যে আন্দোলন বলতে বোঝাচ্ছে এটা। হ্যাঁ, একদম। আমাকে নেমে সব কিছু বন্ধ করে দিতে হবে, ট্রেনে নামাতে হবে, হিস্ট্রি নামাতে হবে, এগুলো কথা আমরা শিখে গেছি। রাজপথ দখল রাখতে হবে, আমরা রাজপথে আসি, এটা দখল ছাড়ি নাই। হোয়াট ইজ দিস? এটা অসভ্য রাজনীতি, অসভ্য শব্দগুলো আমরা ব্যবহার করছি রাজনীতির নামে। এটা কোনো সভ্য দেশের রাজনীতি এটা হতেই পারে না। আমি জানি না এই দেশে যে অনেকগুলো দেশের রাষ্ট্রদূত আছে, হাই কমিশনার আছে, তারা কি মনে করে আমাদের এই কথাগুলো শুনে, বা এই দেশে বহু সাহায্য সংস্থার লোক আছে, অনেকগুলো ইউএন এজেন্সির লোক আছে, তারা সারা দুনিয়া দেখ, তারা কীভাবে আমি জানি না আমাদের নিয়ে। এটা কোনো আন্দোলনের ভাষা হতে পারে না, আন্দোলনের কোনো পদ্ধতি হতে পারে না, কিন্তু এটাকে আমরা আন্দোলন ধরে নিয়েছি। তাই আমাদের ফিউচারটা কোথায়? এই দেশে গণতন্ত্রের ফিউচার, গণতন্ত্রের যাত্রাটা যদি ওয়েস্টে গণতন্ত্রের জন্য মডেল হয়ে থাকে, নর্থ আমেরিকার ওয়েস্ট যদি হয়ে থাকে, তাহলে আমাদের যাত্রা তো আফ্রিকার দিকে হয়েছে। আমরা তো ওইদিকে যাত্রা করি নাই, যেখানে গোষ্ঠীতন্ত্র থাকে, মারপিট করে এক গোষ্ঠী থাকে, আর গোষ্ঠী যায়, এক উপজাতীয় নেতা আসে, আরেক নেতা যায়। আমার তো এরকম রাজনীতিতে যাচ্ছে। আমরা তো আফ্রিকার দিকে যাত্রা করেছি, কিন্তু আফ্রিকা এখন আর ওই জায়গায় যাচ্ছে না। আমরা ওখানে শান্তি রক্ষা করতে যাই, আমাদের শান্তিরক্ষী বাহিনী ওখানে যায় অনেক সময়। এখন আমাদের এই শান্তিকে রক্ষা করবে আমি জানি না। এখনও সময় আছে, আমাদের মানুষ এত খারাপ না, মানুষের মধ্যে বোধ শক্তিও কাজ করছে, কিন্তু কেন জানি না সবার মধ্যে একটা নিষ্পৃহতা এসে গেছে এই জায়গাটা আমি, এবং সবাই যেন ছেড়ে দিয়ে চলে যাচ্ছে। আমি দেখি কেউ কিছু করে দেয় কিনা, আমি নিজে কিছু করবো না। রাইট। মানে আপনি যেটা বললেন না, যে অনেকেই ভোট দিতে যায় না, নিম্নবিত্ত, মধ্যবিত্ত, উচ্চ মধ্যবিত্ত, উচ্চবিত্তরা কি যায়? তারাও কিন্তু যায় না, তারাও যায় না। তাহলে এই যে নির্বাচন বিমুখতা, সেটা যদি একটা মানুষের মধ্যে সেই আস্থাটা তৈরি করা না যায় যে এই ভোটের কত দাম, এই ভোটের মাধ্যমে আমি আমার নেতা নির্বাচন করব, আমার পক্ষে আমার বিভিন্ন সমস্যা নিয়ে যিনি সংসদে কথা বলবেন, সেই মানুষগুলোর একটা কেমন জানি এখন যারা আমি দেখলাম, আমি যেটা কুমিল্লাতে যে ছোট্ট একটা জায়গায় করে যেটা দেখলাম, ভোটে যাচ্ছে কারা নিম্ন মধ্যবিত্ত খেটে খাওয়া মানুষ, এবং তারা কোনো না কোনো একটা বেনিফিট রিলেশনে ঢুকেছে।
ইজিডি কার্ড বলেন, এই 100 দিনের কাজ বলেন, কোনো না কোনো একটা বেনিফিট রিলেশনে তারা ঢুকেছে এবং ওইটার সাথে একটা রাজনৈতিক আবহাওয়া আছে করে এই মানুষগুলো ভোট সেন্টারে কিন্তু যাচ্ছে। বাকি খুব কম মানুষ যাচ্ছে এবং এই যাওয়ার জন্য কিন্তু কেউ কোনো আগ্রহ দেখাচ্ছেও না বা আগ্রহী করার চেষ্টাও নাই। ইভেন আজকাল যে অনেকগুলো সেন্টারে দেখছেন না যে অপোজিশন ক্যান্ডিডেট দিয়েছে কিন্তু কোনো এজেন্ট দিতে পারে না, পোলিং এজেন্ট দিতে পারছে না, কারণ ওইটা যাওয়া মানে চেহারা দেখানো মানে আমি চিহ্নিত হয়ে যাওয়া, সিল মেরে যাওয়া, সেটা করতে চাচ্ছে না। তার মানে কি একটা পরিবেশটা এমন আস্তে আস্তে এমন হয়ে গেছে, অনেকের হয়তো অসুবিধা হচ্ছে, বহু লোকের অসুবিধা হচ্ছে, মামলা আছে, হামলা হয়েছে, কিন্তু তার চেয়ে বেশিরভাগ লোকের মনের ভিতরে একটা বাঘ ঢুকে গেছে। বনে বাঘ আছে কি না আছে এটা পরে, ওই বাঘে তারা খেয়ে ফেললো, সে কিন্তু সেন্টারেই যাচ্ছে না। এখন এই সিস্টেম থেকে বেরোবেন কীভাবে? কে বের করবে? হ্যাঁ, কে বের করার তো কোনো আর একটা কালকে তত্ত্বাবধায়ক সরকার দিলে পরশুদিন কিন্তু মানুষ বেরোবে না, কোনো কারণ নেই। হ্যাঁ, তো এখন এই যে আমি জেলা পরিষদের কথা বলতে গিয়ে আমি এই কথাটা বলেছি কয়েকটা জায়গায়, সেটা হচ্ছে যেমন ধরেন জেলা পরিষদ এখন নির্বাচন হচ্ছে, এখানে কি দেখছি আমরা, প্রথম জেলা পরিষদ আইনটা যে করা হয়েছে এটা কিন্তু পার্টিসিপেটরি ইলেকশনের আইন না, এটা একটা ইলেকট্রাল কলেজ করে ভোটটা আপনি নিচ্ছেন। ঠিক আছে, ইলেকট্রাল কলেজ করে ভোট নেওয়া যায় যদি এটা ওই ইলেকট্রাল কলেজের মধ্যে এটা প্লুরালিটি থাকে, বহুত্ববাদিতা থাকে, বহু দলের অংশগ্রহণ থাকে। এখন ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, উপজেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, পৌরসভা, সিটি কর্পোরেশন, এখানে যে ইলেকশনগুলো হয়েছে এগুলো একতরফা ইলেকশন। এখন জেলা পরিষদ যখন ওই ইলেকট্রাল মানুষগুলো কলেজ করেছেন তাদেরকে দিয়ে নির্বাচক মণ্ডলী করা হয়েছে, তাহলে অন্য কোনো দলের ওখানে যাওয়ার কোনো কারণ নেই, সুযোগই নেই। এতে করে কি হয়েছে, এই নির্বাচনটা, এই জেলা পরিষদটা একটা ট্র্যাপড হয়ে গেছে, একটা ফাঁদে পড়ে গেছে। এই ফাঁদটা হচ্ছে এখানে আর এক দল ছাড়া আর কেউ থাকবে না। এটা কিন্তু হয়তো জেনে না জেনে হয়েছে, এটা ঠিক ওই রকম একটা পরিকল্পনা থেকে এটা হয়তো হয়নি, কিন্তু আলটিমেটলি গিয়ে ওই ট্র্যাপে এটা পড়ে গেছে। এটা এখন এক দলেরই একটা লীলাক্ষেত্র হয়ে গেছে, ক্ষেত্রভূমি হয়ে গেছে। এখন আর সেকেন্ড কোনো কেউ যাওয়ার কোনো স্কোপ নাই। এই যে ফাঁদ, এই ফাঁদটা জেলা পরিষদকে খাদে ফেলে দিচ্ছে, এটা প্রতিষ্ঠান হিসেবে আর উঠে দাঁড়াতে পারবে না। তাহলে এটা কী লাভ হলো দেশের? জেলা পরিষদটাই এর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠান ছিল। জেলা পরিষদের উপরে জেলা পরিষদ চেয়ারম্যান প্রতিমন্ত্রী পদমর্যাদা পেতেন, পদমর্যাদা হচ্ছে বড় জেলার সকল দায় দায়িত্ব তার, সব দেখভালের দায়িত্ব তার ছিলেন। ব্রিটিশ সময় থেকে আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর আছেন মাকসুদুর রহমান, ওনার একটা খুব মূল্যবান বই আছে, অনেক বই উনি লিখেছেন, এর মধ্যে উনি খুব বিস্তারিতভাবে অনেক ঐতিহাসিক তথ্য প্রমাণ দিয়ে এগুলো বইগুলো লিখেছেন। জেলা পরিষদটা অত্যন্ত শক্তিশালী একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে ওঠে। 1920 সন থেকে ওখানে ইলেকশনটা ইন্ট্রোডিউস হয়ে যায় এবং গ্রাজুয়ালি কিন্তু জেলার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো জেলা পরিষদকে সামনে রেখে আবর্তিত হয়েছে। সেই জেলা পরিষদটা আমরা স্বাধীনতার পর থেকে আর রিভাইভ করিনি। আচ্ছা, যাই হোক, আওয়ামী লীগ গভর্নমেন্ট এটা 2000 সন থেকে একভাবে একটা আইন করেছে, কিন্তু আইনটা নিয়ে আমরা অনেক পরামর্শ দিয়েছি, কিন্তু এটা শোনার কোনো রকম কাউকে কেউ পাইনি, কারণ যেইভাবে এটা করা হয়েছে সেভাবে এটা কার্যকর হবে না। এখন আবার যে 2000 সনের আইনটাকে আবার রিফর্ম করেই ইলেকশনটা হচ্ছে, 2022-এ আবার এটাকে অ্যামেন্ড করেছে। তো অ্যামেন্ড করে একটা ভালো জিনিস করেছে যে উপজেলার সাথে একটা সম্পর্ক নির্ণয় করে দিয়েছে, এটা ভালো দিক। এটা শুধু ইতিবাচক দিক হচ্ছে একটা, উপজেলার সাথে একটা সম্পর্ক নির্ণয় করে দিয়েছে, কিন্তু আবার আরেকটা ক্ষতি করে দিয়েছে, সেটা হচ্ছে এক উপজেলাতে একটা কনস্টিটুয়েন্সি করে একজন মেম্বার আনতেছে ওখান থেকে। আচ্ছা, তাহলে কি হচ্ছে, কোনো কোনো উপজেলাতে মাত্র পাঁচটা মাত্র থানা, 6টা থানা, 8টা থানা, এই 8জন মেম্বার হবে এবং 1/3 মহিলা আসবে। এই যে এত কম লোক নিয়ে আবার তাদেরকেও সঠিক নির্বাচন না করে এই পরিষদটা তো আসলে কানা হয়ে গেল, এটা তো কোনো পরিষদ হলো না। হ্যাঁ, যেমন জেলা পরিষদ দৃষ্টান্ত ইন্ডিয়াতে দেখেন আপনি, ভারতে জেলা পরিষদ এখনও শক্তিশালী প্রতিষ্ঠান। ওই যে ব্রিটিশ ট্র্যাডিশনটাকে তারা আরও নতুন করে এটাকে রিফর্ম করে এটাকে কিন্তু একটা ভাইবাল প্রতিষ্ঠান করে ফেলেছে এবং 73rd অ্যামেন্ডমেন্ট অফ দি ইন্ডিয়ান কনস্টিটিউশন করে এটাকে একটা গ্যারান্টি ক্লজ দিয়ে আরও শক্তিশালী করা হয়েছে। আমাদের সংবিধানে কিন্তু লোকাল গভর্নমেন্টের কথা আছে, কিন্তু লোকাল গভর্নমেন্টের কোনো গ্যারান্টি ক্লজ নেই। যখন যে সরকার আছে সেই সরকার ইচ্ছা মতো এটা করতে পারবে, কিন্তু ইন্ডিয়াতে সেটা করতে পারবে না। কনস্টিটিউশনের ফ্রেম আছে, ওই ফ্রেমের মধ্যে কিন্তু গ্যারান্টি ক্লজ দেওয়া আছে, এই গ্যারান্টিগুলো নিয়েই তো আপনাকে করতে হবে। ঠিক ইন্ডিয়াতে জেলা পরিষদ যেটা, সেই জেলা পরিষদে বিধানসভা, রাজ্যসভা, লোকসভার সদস্যরা কিন্তু ওই জেলার মেম্বার থাকেন,
তারা কিন্তু মেম্বার থাকেন, উপদেষ্টা না। আমাদের এখানে উপদেষ্টা থাকেন, মেম্বার থাকতে তাদের মানে সম্ভ্রমে বেঁধে যায় যে তাদের এরা মেম্বার থাকে। এবং ওই নিচের দিকে লোয়ার প্রতিষ্ঠানগুলো যেমন পঞ্চায়েত সমিতি, তারাও কিন্তু ওনার মেম্বার হয়ে আসে। এবং জেলা পরিষদ অত্যন্ত ভাইবেল একটা প্রতিষ্ঠান। স্টেট গভর্নমেন্টের যে অর্থ জেলা পঞ্চায়েত সমিতি এবং ভিলেজ পঞ্চায়েতকে দেওয়া হবে, সেই টাকাটার বন্টন করার ক্ষেত্রে এবং ওই প্রতিষ্ঠানগুলোর প্রজেক্টের কোঅর্ডিনেশন করার ক্ষেত্রে জেলা পরিষদ সভাপতি এবং ডেপুটি কমিশনারকে নিয়ে আবার আরেকটা ছোট্ট বডি করা হয়েছে, ডিস্ট্রিক্ট প্ল্যানিং অথরিটি। তারা কিন্তু এটা সিদ্ধান্ত নেয়। তাতে করে হয় কি, যেই টাকাটা দেওয়া হয় সেটার সঠিকভাবে প্রজেক্ট করে খরচ হওয়া, কোঅর্ডিনেশন করা, এই কাজটা হয়। আমাদের এখানে সেটাও নেই। সেটা নেই। মানে সেখানকার আপনি পঞ্চায়েতের কথা বলেছেন, মানে আমাদের ইউনিয়ন পরিষদ, আমাদের ইউনিয়ন পরিষদের অবস্থা থেকে আর সেখানকার পঞ্চায়েতের অবস্থা থেকে, এবং সেখানকার যে ভারতের কথা বলছি আমি, যে গণতন্ত্রের চর্চা এবং নির্বাচন ব্যবস্থার চর্চা, আজকের এই অবস্থানে আসা, এবং বাংলাদেশ পাশের দেশ, সবচেয়ে নেইবার কান্ট্রি, তারা কতটুকু শিখলো, এই জায়গাটায় আসবো, একটা বিরতি নিয়ে আসি। দর্শক, উপসংহারে পর্যায়ে নিচ্ছে আরও একটা বিরতি, সঙ্গে থাকবেন। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ। ডক্টর তোফায়েল আহমেদ, যেটি বলছিলাম যে ভারতের 75 বছরের স্বাধীনতার গণতন্ত্রের ইতিহাস, আমাদেরও কম কি 51 বছর পেরিয়ে গেল, কিন্তু আমি যদি বলি যে স্বাধীন রাষ্ট্র, কিন্তু গণতন্ত্রের মাঝখানে ধাক্কা খেয়েছিলাম আমরা। কিন্তু ভারতের যে রিফর্মের জায়গায়, যে জায়গায় আজকে ভারতকে দেখা যায়, সেই জায়গায় আমরা, আমাদের মুশকিলটা হচ্ছে যে আমাদের রাজনীতিবিদদের মধ্যে জানার প্রবণতা খুব কম। রাজনীতিবিদ শুধু তারা কী বলবো, স্টেটসম্যানশিপ যেটা, এটা কোনোভাবে আসছে না। শুধু রাজনৈতিক নেতার মধ্যে তারা সীমাবদ্ধ থাকেন এবং দলের নেতা, দেশের নেতা হতে চান না। এটা যদি হতে হয় তাহলে তো তাকে সবটা জানতে হয়, সবার ভালো কোন দিকে সেটা চিন্তা করতে হয়। তা আমাদের দুর্ভাগ্য সেটা, আমরা কিন্তু সেরকম নেতা পাচ্ছি না। ভারতের লোকাল গভর্নমেন্ট সিস্টেমটা, তাদের রিপাবলিক, যে ইন্ডিয়া যে একটা কনফেডারেশন রিপাবলিক, এই নিচ থেকে, তৃণমূল থেকে তারা কিন্তু ডেমোক্রেসির চর্চাটাকে উৎসাহিত করেছেন। এই জন্য কতগুলো বড় বড় রাজনীতিবিদ কিন্তু তাদের এইখানে কন্ট্রিবিউট করেছেন। একদিকে মহাত্মা গান্ধী পঞ্চায়েতের উপরে তার ভীষণ রকমের একটা প্রেশার জোর ছিল। ভারতের সংবিধানে কিন্তু লোকাল গভর্নমেন্ট ছিল না, মানে আম্বেদকর লোকাল গভর্নমেন্ট পছন্দ করতেন না। আম্বেদকর সাহেব মনে করতেন যে লোকাল গভর্নমেন্ট যদি আমি শক্তিশালী করি, এটা ব্রাহ্মণরা দখল করে ফেলবে, দলিতদেরকে আরও অত্যাচার করবে। সেই জন্য উনি একদম এটার বিরোধী ছিলেন। গান্ধী পঞ্চায়েত করে জীবন দিলেন। নেহেরু দুটাকে একটা সমন্বয় করলেন। নেহেরু তো অনেক স্টেটসম্যানশিপ নেহেরু ছিল। নেহেরু কিন্তু দুইটাকে এক সমন্বয় করেছে, দিয়ে কমিউনিটি ডেভেলপমেন্ট শুরু করলেন আগে প্রথম। এই কমিউনিটি ডেভেলপমেন্টের মধ্য দিয়েই কিন্তু তিনি কমিউনিটিকে অর্গানাইজ করা এবং ওখানে একটা ডেমোক্রেসির চর্চা করার পথ দিলেন। এবং একজন বাঙালি, কিন্তু এই পূর্ব বাংলার বাঙালি, এসকে দে কমিউনিটি ডেভেলপমেন্ট মিনিস্টার হয়েছিল, কমিউনিটি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট ডাইরেক্টর হয়েছিল। উনি মূলত মহাজের নিয়ে কাজ শুরু করেছিলেন, পাঞ্জাব থেকে যারা যাচ্ছিল ওদিকে। কিন্তু ওখান থেকে উনি এই জিনিসটার মধ্যে গিয়ে এসকে দের একটা বিরাট অবদান, এবং পরবর্তী সময়ে এইটা ওই জিনিসটা পাকাপোক্ত হয়ে যায় এবং অনেকগুলো বড় বড় কমিশন করা হয়েছে। অশোক মেহতা, বলবন্তরাও মেহতা কমিটি রিপোর্ট, এগুলো রিপোর্টের পরিপ্রেক্ষিতে নিচ লেভেলটা শক্তিশালী হয়ে যায়। আবার যেহেতু ওখানে প্রদেশ, স্টেটসগুলো স্বায়ত্তশাসিত, ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মহারাষ্ট্র, এরকম কিছু স্টেটসে কিন্তু কিছু অত্যন্ত প্রতিশ্রুতিশীল নেতৃত্ব ছিল। যেমন এখানে ওয়েস্ট বেঙ্গলে এসে জ্যোতি বসু, মহারাষ্ট্রে নাজির সাহেব নামক এক ভদ্রলোক ছিলেন মুসলমান, এবং নাম্বুদ্রিপাদ ইন কেরালা, তারা কিন্তু এই তৃণমূল শক্তিশালী করতে গিয়েই কিন্তু নতুন একটা মডেল লোকাল গভর্নমেন্ট তৈরি করেছেন। এই যে জ্যোতি বসু পথ দেখিয়েছে, ঠিক জ্যোতি বসুর পথে কেরালা আরও বেশি শক্তিশালী করেছে। এরা করেছিল কি, যেমন নাজির সাহেব জেলা পরিষদটাকে শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছে। কংগ্রেসের মধ্যে নামটা মনে আসতেছে না এখন, উনি সর্বশেষ লোকটা, উনি অনেক লেখালেখি করেছেন এটার উপরে। এই বাংলাদেশে এসেছিলেন, একসাথে আমরা মিটিং করেছি বছর 5 আগে। এরা সবাই মিলে 73rd অ্যামেন্ডমেন্টটা কার্যকর করেছে। এই 73rd অ্যামেন্ডমেন্টের পরে লোকাল গভর্নমেন্ট একদম একটা দৃঢ় ভিত্তির উপর দাঁড়িয়েছে। এটা রাজীব গান্ধীকে দিয়ে শুরু করা হয়েছিল, রাজীব গান্ধী জীবদ্দশায় পারে নাই। নরসিমহা রাওর সময় এটা অল পার্টি, কোনো বিরোধিতা নাই, কিন্তু অল পার্টি কনসেনসাসে হয়েছে, এটা ইনক্লুডিং বিজেপি, এই করে পাশ করেছে। এটা কতগুলো সলিড জিনিস, ভিলেজ লেভেলে কী হবে, পঞ্চায়েত সমিতি ব্লক লেভেলে কী হবে, জেলা লেভেলে কী হবে, এবং কী রক্ষা কবচ থাকবে তাদের, এটাই তো করে করা হয়েছে। তা আমাদের এখানে আমরা দুঃখের বিষয় হচ্ছে আমরা কেউ এগুলো পড়ে দেখছি না। কারণ হচ্ছে আমি এক জায়গায় আসি, সেটার থেকে আমরা চেঞ্জ তো দরকার, দুনিয়া কোথাও যাচ্ছে,
আমরা বাংলাদেশ ইন্ডিয়া কিন্তু একই হিস্ট্রি আমাদের লোকাল গভর্নমেন্টের ক্ষেত্রে একই সময় সব শুরু হয়েছে, কিন্তু আমরা আইয়ুব খানে এসে থেমে গেছি একরকম, এটাকে বাইপাস করা ফেলেছে, অন্যদিকে নিয়ে গেছে। কিন্তু স্বাধীনতার পরে আমরা শুরু করতে পারতাম, কিন্তু ওখানে আমরা যাইনি। শুধু ইউনিয়ন পরিষদ নিয়ে আমরা কিন্তু কাটিয়ে দিয়েছি অনেক বছর। পরে এসে এটাকে ডিস্টোর্ট করা হয়েছে বারবার। এর সাথে সে এক ধরনের একটা জেলা পরিষদ করলো, উপজেলা পরিষদটা এর সাথেই চালু করলো, কিন্তু এটা কোনো ধারাবাহিকতা রাখি নেই। আর আইনের ক্ষেত্রে দেখেন একটা ছোট্ট জিনিস, ইন্ডিয়াতে সংবিধান বলে দিয়েছে আইনটা করবে স্টেট, লোকাল গভর্নমেন্ট আইন, এখানে একটা স্টেট সাবজেক্ট করে সব দেশ, সবগুলো স্টেটই করেছে। একটা আইনের ভিতরে তারা জেলা পঞ্চায়েত সমিতি বা আমাদের উপজেলা পরিষদ এবং ভিলেজ পঞ্চায়েতকে এক আইনের মধ্যে করা হয়েছে। আমাদের এখানে কি করা হয়েছে, ইউনিয়নের জন্য এক আইন, উপজেলার জন্য এক আইন, জেলার জন্য আর এক আইন, পৌরসভার এক আইন, কত হয়েছে। এগুলো করে একটার সাথে একটা সম্পর্ক তৈরি করা হয়নি, কারণ এক এক সময় একটা হয়েছে। এক সময় ইউনিয়ন পরিষদ আইন করেছে, তখন উপজেলার চিন্তা ছিল না, উপজেলা নামক কোনো জিনিসের মধ্যে নাই। উপজেলা আইন যখন করে আবার, তখন তারা জেলার কথা চিন্তা করে নাই, ইউনিয়নের কথাও চিন্তা করে নাই, এটাকে একভাবে করে ফেলেছে। আবার জেলা পরিষদ করার সময় চিন্তা করেছে জেলাতে যেন ডিসির জেলা পর্যায়ের যেটা বিউরোক্রেসি, তাদের ক্ষমতার যেন কোনোভাবে এরা ভাগ না পায়, এটাকে একদম বাইপাস অচ্যুত করে রেখে টোটাল আলাদা করে একটা প্রতিষ্ঠান করে দিয়েছে, যাতে করে জেলা পরিষদের সাথে জেলা পর্যায়ের যে ডিপার্টমেন্টগুলো সরকারের, তাদের কোনো সম্পর্ক নেই, এটাকে আলাদা করে রেখে দিয়েছে। এইটা শুধু এখন অনুদান দেয়, বিভিন্ন জন রিকমেন্ড করে, দরখাস্ত করে অনুদান দেয়, এই অনুদানের মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে গেছে। না, সবকিছু যদি তাহলে এরকম হয় যে ডিসিদের মাধ্যমে হয়, সবকিছু এমপিদের মাধ্যমেই হয়, সবকিছু সেন্ট্রাল থেকে, কেন্দ্র থেকে যদি শাসিত হয়, সবকিছুই এরকম, মানে তাই তো হয় যে এলাকাগুলোতে কিন্তু এমপি ছাড়া কোনো কথা নেই, সেটা দলের ক্ষমতায় থাকুক, দলের কোনো নেতৃত্বে থাকুক আর না থাকুক, তাহলে এই লোকাল গভর্নমেন্টগুলো করে শুধু শুধু টাকা পয়সা খরচ করা, নষ্ট করার কি দরকার? না, সেই যুক্তিতে যদি বলে তারা সব, এখন তো তাই হচ্ছে, এটা হচ্ছে যে ফাসাদ রাখা হয়েছে, এটা এখন তো রিয়েল অর্থে এটার প্রাণ নাই, আনুষ্ঠানিকতা, শুধু অনুষ্ঠান সর্বোচ্চ করে রাখা হয়েছে, সংবিধানে আছে, বাদ দিতে পারবে না, সে রাখা হয়েছে। এখন সংবিধান বদলাই ফেললে দরকার হবে না, কিন্তু কথা হচ্ছে এটা এক কেন্দ্রিক দেশ, এখানে একটা সরকার, এখানে কোনো প্রভিন্স নেই, কোনো পার্টি এই দেশে ফেডারেল গভর্নমেন্টের কথা বলেছে, কিন্তু আমি নিজের সাপোর্ট করি না। কিন্তু আমাদের ক্ষমতার ভারসাম্যের জন্য বিকেন্দ্রীকরণটা ডিস্ট্রিক্ট পর্যন্ত আসা দরকার ছিল, তাহলে কিন্তু সরকারের কিন্তু অনেক কাজ কমতো, অনেক খরচ কমতো এবং মানুষের এম্পাওয়ারমেন্ট হতো, তাহলে একটা ব্যালেন্সে আমরা আসতে পারতাম। এখন কিন্তু আলটিমেটলি এটা কিন্তু আমলা রাজ হয়ে যাচ্ছে, এটা কিন্তু পলিটিশিয়ানের হাতেও ক্ষমতা থাকছে না, কিন্তু নেই। পলিটিশিয়ানরা বলছে, তোফায়েল আহমেদের মতো পলিটিশিয়ান, তারা কিন্তু এখন যারা আছে পলিটিশিয়ান, তারা এটা চাচ্ছেও না, তারা চাচ্ছে কিছু অর্থের ভাগটাক চায়। কিন্তু আমি দায়িত্ব নিয়ে, সিদ্ধান্ত নিয়ে দেশের ডেভেলপমেন্ট করব, লোকাল ডেভেলপমেন্ট করব, এটা রিস্ক নেব, এটা কিন্তু চাচ্ছে না। অদ্ভুত একটা সিস্টেম কিন্তু এখন আস্তে আস্তে চালু হয়ে যাচ্ছে। দরিমা নাসির পানি, আমার কন্ট্রাক্ট রেট থাকলেই হলো, আমার বাকি জিনিস আমার দরকার নেই, সিদ্ধান্ত করা আমার দরকার নেই, যেই থাকুক এই জিনিসটা আমার হলেই হলো। তো এইটা খুব খতরনাক একটা জিনিস। তাতে করে কি হচ্ছে, আস্তে আস্তে ক্ষমতা কমে যাচ্ছে। ক্ষমতা মানে আমি বলতে খালি ওই দরা মারার ক্ষমতা না, কাজ করার একটা ক্ষমতা লাগে না, সক্ষমতা। এই সক্ষমতা কিন্তু জাতির খুবই কমে যাচ্ছে। আপনি যখন একটা হাতকে আমি বেঁধে রাখি, এটা ইউজ করলাম না, আর একটা হাতকে ইউজ করলাম, তখন দেখবেন যে কিছুদিন পরে এই হাত আর কাজ করবে না। আমাদের কিন্তু জিনিসটা তাই হচ্ছে, আমাদের এখন ব্রেন কাজ করবে না, সৃজনশীল ব্রেনটা কাজ করছে না, আমার হাত কাজ করছে না, আমার চোখ কাজ করছে না, আমার ঘ্রাণেন্দ্রিয় কাজ করছে না, কারণ আমি ঘ্রাণ পাচ্ছি না। এখন মানুষ কি চায়, মানুষ কি শুনতে চায়, জানতে চায়, এটা আমার কিন্তু বোধের মধ্যে নেই, কারণ আমি তাদের ইন্টারেস্টটাকে আর্টিকুলেট করছি না। পলিটিক্যাল পার্টির কাজ হচ্ছে ভেরিয়াস ইন্টারেস্ট আছে সমাজে, এটাকে আর্টিকুলেট করা, এটা ইন্টিগ্রেট করা, এটাকে একটা পলিসি ট্রান্সফর্ম করা, তখন এটা আবার বাস্তবায়ন করা, এইভাবে একটা প্রসেসের মধ্যে দিয়ে চলা, বারবার ফিডব্যাক পাবো, আমি আবার রিফর্ম হবো, চলবো। এটা এখন কাজ করছে না। মানে দেশপ্রেমটা জাগ্রত করা দরকার, দায়িত্ব নিচ্ছে না কেউ, দায়িত্ব নেওয়াটা দরকার, দেশপ্রেম জাগ্রত করা দরকার, এই মানুষগুলোকে কাজে লাগানো দরকার, না হলে দেশটা আসলে কোন দিকে যাবে সেটা নিয়েও আপনি আসলে চিন্তিত। আমরা কিছু বলতে পারছি না যে কি হচ্ছে। তোফায়েল আহমেদ, আপনাকে অনেক ধন্যবাদ, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। অনেক ধন্যবাদ। দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শনিবার রাত ৮টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসির সঙ্গে।